তোমাদের ফিজিক্স পরীক্ষা আস্তে আস্তে দেখবা হচ্ছে তোমাদের দেখো কি কি ভেক্টর শেষ হয়েছে চ্যাপ্টার। ভেক্টর একটা চ্যাপ্টার শেষ হয়েছে। তারপর নিউটনিয়ান মেকানিক্স শেষ হয়েছে। তারপর শেষ হচ্ছে এই আদর্শ গ্যাস শেষ হচ্ছে, অনেক কলেজ আছে অনেক কলেজে নাই, যাই হোক। আইডিয়াল গ্যাস। তারপর এরপর পড়া হচ্ছে থার্মোডাইনামিক্স। এই যে চ্যাপ্টার গুলো তো মোটামুটি শেষ তোমার। এই এতগুলো চ্যাপ্টার যদি পড়া থাকে আর কি লাগে। অন্তত এই যে ভেক্টর, থার্মোডাইনামিক্স এই দুটো সব কলেজে আছে। তোমাদের কলেজে মোটামুটি সব কলেজে দেখবে মোটামুটি চারটা, সর্বোচ্চ হলে পাঁচটা চ্যাপ্টার দিছে সব কলেজেই। সর্বোচ্চ হলে পাঁচটা। আর চারটা যাদের দিছে তারা এরকম মনে রাখবা, চারটা চ্যাপ্টার থেকে প্রত্যেকটা থেকে দুইটা করে সৃজনশীল দিয়ে তোমাদের আটটা সৃজনশীল বানাই দিবে। ঠিক আছে। তুমি তিনটা চ্যাপ্টার পড়লে এনাফ। তিনটা চ্যাপ্টার পড়লে এনাফ হয়ে যায় কলেজের এক্সামে। কলেজের এক্সামে এরকম আশা করো না যে 50-এ 50 তুলবা, না অনেকে তুলতে পারবা, সমস্যা নাই। চেষ্টা করবা তোলার, অবশ্যই চেষ্টা করবা ভালো মার্কস তোলার। কিন্তু প্রথম দিকে তো সবগুলা হচ্ছে টপিক ভালো করে পড়া থাকে না, প্রথমবার পড়া, প্রথম দিকে একটু সমস্যা হয়। যাই তাই তো কলেজের এক্সাম টেনশন ভালো করে ভাই। দিবা, অনেকে হচ্ছে করে কি কলেজের এক্সাম শুধু হচ্ছে মোটামুটি পাস করার জন্য পড়ে। কিন্তু এটা কিন্তু তোমার নিজেরই ক্ষতি আলটিমেটলি। কারণ তুমি যদি এই প্রেশারটা নিয়ে যদি হচ্ছে দুইটা চ্যাপ্টার ভালো করে পড়ো, দেখবা ওটাতে উপকার পাবা কিন্তু পরে। হয়তো তুমি একটা চ্যাপ্টার পড়ে যাই পাস করার মতো অ্যান্সার করে আসছো, ঠিক আছে পাস তুমি করছো ঠিক আছে। কিন্তু তোমার পাশে আরেকজন দুই চার চ্যাপ্টার পড়ে রাখলো, পরে যাই কিন্তু এটা সুবিধা হবে। কারণ ওর ওইটা চ্যাপ্টারটা ভালো করে রিভিশন হয়ে থাকলো। তোমার এই প্রত্যেকদিন ক্লাস করার চেয়ে পরে রিভিশন দেওয়াটা বেশি জরুরি। প্রচুর রিভিশন দিবা। রিভিশন না দিলে কিন্তু কিচ্ছু মনে থাকবে না। এই জন্য পরীক্ষাগুলো সিরিয়াসলি দিবা, পরীক্ষা যখন সিরিয়াসলি দিবা তখন দেখবা এমনি পরীক্ষা আসলে এমনি হচ্ছে যারা যখন পড়ে না তখন এমনি সবাই ওই যে পড়াশোনা শুরু করে দেয়। আচ্ছা, শুরু করে দিই তাহলে। দেখো, তোমাদের হচ্ছে গ্যাসীয় সূত্র লিখে দিছিলাম। একটা দিছিলাম হচ্ছে বয়েলের সূত্র, একটা দিছিলাম হচ্ছে চার্লসের সূত্র, হচ্ছে চার্লসের সূত্র, আর একটা দিছিলাম রেনোর সূত্র, আরেকটা দিছিলাম হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র। এই চারটা লিখে দিছিলাম। হচ্ছে যাদের তপন স্যারের বই তাদের বইয়ে হয়তো অ্যাভোগাড্রো সূত্রটা নাই সম্ভবত। আমি হচ্ছে এই তপন স্যার আজকে পড়লাম না কালকে, এই কালকে পড়লাম তো, ওই আমার এখানে আদর্শ গ্যাস পড়লাম। অ্যাভোগাড্রো সূত্রটা নাই তপন স্যারের বই। না থাকলে সমস্যা নাই, তোমার পরিবেশ রসায়নে এটা আছে অ্যাভোগাড্রো সূত্র, ওইটা ওখানে যা পাবা। ইসাক স্যার বই আবার দেয়া আছে অ্যাভোগাড্রো। আচ্ছা যাই হোক, দেখো অ্যাভোগাড্রো সূত্রটা একদম সিম্পল একটা সূত্র। মনে করে আমি তোমাকে হচ্ছে এই পাত্রটা দিলাম, ঠিক আছে। এই পাত্রটা দিলাম, এই পাত্রে এইটুকু, আচ্ছা পুরোটাই দেই। মনে করো এই পাত্রে এই একটা তোমাকে আমি হচ্ছে বক্স দিলাম। এই বক্সের আয়তন হচ্ছে 1 মিটার কিউব। তাহলে এইটাতে কতটুকু হচ্ছে গ্যাস ধরবে। ধরে নিলাম আমি হচ্ছে 1 মোল গ্যাস ধরে, ঠিক আছে। এই 1 মিটার কিউব এই বাক্সটাতে 1 মোল গ্যাস ধরে, ঠিক আছে। তাহলে আমি যদি 2 মিটার কিউব নেই তাহলে কতটুকু ধরবে গ্যাস। 2 মণ। হ্যাঁ, এটা তো সিম্পল না। 1 মিটার কিউবে যদি 1 মোল হয় তাহলে 2 মিটার কিউবে কত, 2 মোল। যদি সেম ভাবে এরকম 3 মিটার কিউব বা 4 মিটার কিউব যেটাই নেই সেই পরিমাণ আসবে না তাহলে। হ্যাঁ। বোঝা গেছে কথা? আচ্ছা, এটা যদি বুঝে থাকো আর কিছু লাগবে না, হয়ে গেছে মনে করো। এই অ্যাভোগাড্রো সূত্রটা শুধু এইটাই বলছে দেখ। ভি আগে তোমাদের এটা পরিচয় দিই, ভি হচ্ছে যদি আয়তন হয় আর এন যদি হয় মোল সংখ্যা, তাহলে এই যে ভি সমানুপাতিক হচ্ছে এন। বোঝা গেছে কথা? এইটা আমরা হচ্ছে পাত্র দিয়ে হিসাব করতেছি, কিন্তু গ্যাস তো যখন স্বাভাবিক অবস্থা বাইরে থাকে তারা তো কোনো পাত্র না, পুরা খোলা অবস্থা না। তাহলে 1 মিটার কিউব, সরি এটা দেখো, 1 মোল গ্যাস যতটুকু আয়তন দখল করবে 2 মোল গ্যাস তার দ্বিগুণ আয়তন দখল করবে না তাহলে। কথা শোনা যাচ্ছে কি? একটু রেসপন্স করো, না হলে বোঝা যায় না। জি ভাইয়া, শোনা হ্যাঁ যাচ্ছে। ভাই, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে এই যে ভি সমানুপাতিক এন লিখলাম, এটা কোন জায়গা থেকে আসছে বুঝতে পারছো কথা? হ্যাঁ। আচ্ছা, এইটা অ্যাভোগাড্রো সূত্রটা তোমরা হচ্ছে কেমিস্ট্রি বই থেকে শুধু একবার দেখে নিবা, ওটাতে এইভাবে লেখা আছে।
যে নির্দিষ্ট তাপমাত্রায় এবং নির্দিষ্ট চাপে কোনো গ্যাস কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতে বৃদ্ধি পায়। এভাবে লেখা আছে, দেখো। এটা থেকে আর কিছু লাগবে না, এর থেকে ম্যাথ কিছু লাগবে না। এটুকু বোঝা গেলে তাহলে দেখো পরের স্লাইডে যাচ্ছি। এটাতে তেমন কিছুই নাই। আমাদের যেটা আজকের মেইন পড়া সেটা হচ্ছে, আচ্ছা এখন আমার কাছে সিরিয়ালে বলো তো বয়েলের সূত্রটা কি ছিল। মূলত বয়েলের সূত্রটা ছিল কি, ভি সমানুপাতিক 1/p, তাই না? জি চার্লসের জি সূত্র ভি কি ছিল? সমানুপাতিক। চার্লসের সূত্র ছিল হচ্ছে ভি সমানুপাতিক টি। এই সমানুপাতিক। সমানুপাতিক টি। আচ্ছা এই দুটাকে একসাথে যদি আমি লিখি এটাকে বলা হয় সমন্বয় সূত্র। বয়েল আর চার্লসকে দুইটা এক জায়গায় করলাম। সমন্বয় সূত্রটা এখন আমার যদি লিখি, দেখো তো ভি সমানুপাতিক, নিচে পি আছে আর উপরে টি আছে না, এটাকে এইভাবে লেখা যায় না? দেখো তো, লেখা যায় এটা? জি ভাইয়া, লেখা যায়। কারণ কি দেখো, যারা বোঝনি তারা একটু ভালো করে দেখো। দ্বিতীয় ইকুয়েশনে দেখো তো টিটা কি উপরে আছে না? এই যে দেখো ভির সাথে টি সমানুপাতিক এখনো আছে। এই সম্পর্কে তো কোনো চেঞ্জ হয়নি। তার আর বয়েলের সূত্রটাতে কি ছিল দেখো, ভি আর পি দুইটা কি ব্যস্তানুপাতে ছিল না? এই যে এখানে তো দুইটা ব্যস্তানুপাতেই আছে। তাহলে সম্পর্ক তো কোনো চেঞ্জ হয়নি, তাহলে তো এটা লেখা যায়, তাই না? এখন বুঝতে পারছো তোমরা? জি। আচ্ছা এই জায়গায় তাহলে দেখো, এখানে যদি আমি একটা হচ্ছে ধ্রুবক কে নিয়ে আসি, তাহলে টি বাই পি লেখা যায় এটা। এই পিটা এই পাশে, তাহলে পি আর টি একবার সবকিছু নিয়ে গেলাম, তাহলে পিভি বাই টি। আচ্ছা ভি আমি এই পাশে ভাবে লিখতেছি কেন? এটা তো ছোট ভি হয়ে যাচ্ছে, বড় ভি। তাহলে পিভি বাই টি, সরি টি ইকুয়ালস টু কে লেখা যায় না? হ্যাঁ ভাই। এইটা যদি লেখা যায়, এখন আমি তোমাদের ওই যে হচ্ছে উদাহরণ দিয়ে বলছিলাম, যখনই দেখবা এরকম কিছু ধ্রুবক এইটা ইকুয়ালস টু কোনো কিছু ধ্রুবক লেখা যাবে, তখনই এইভাবে লিখতে পারবা যে P1 V1 by T1, এইটা ইকুয়ালস টু P2 V2 by T2। এটা ওই যে প্রথম ক্লাসে বয়েলের সূত্রতে দেখাইছিলাম, আর দেখাইতে হবে কি এটা? না ভাই। অনুযায়ী ক্লাস আচ্ছা, করেন। আচ্ছা বয়েলের সূত্রে এটা শুধু ক্লাসটা করে নিও। তোমাদের এটা সিম্পল জিনিস, শুধু হালকা করে বলে দিচ্ছি, দেখো। পিভি বাই টি ইকুয়ালস টু কে, মানে তুমি যে কোনো একটা গ্যাস নিবা, নির্দিষ্ট একটা গ্যাস নিবা, ওই গ্যাসের ওই সময়ে তুমি একটা কাজ করবা, চাপ নিবা, আয়তন নিবা, তাপমাত্রা নিবা। দেখো, মনে করো চাপের একটা মান আসলো 5 ধরলাম, আয়তন মনে করো আছে হচ্ছে করে 2, আর তাপমাত্রা ধরে নেওয়া আছে হচ্ছে 1, ধরে নিলাম আর কি, এমনি ধরে নাও একটা মান। এটা গুণফল তাহলে কত আসতেছে, মানে এটা পুরোটা ক্যালকুলেশন করলে কত আসতেছে? 10, তাই না? এই 10টা কি ধ্রুবক না? এই যে কে, এইটা সব সময় ফিক্সড থাকবে। তুমি সাপোজ তোমার মন চাইলো আমি একটা কাজ করি, আমি হচ্ছে চেঞ্জ করে দিব, এই চাপটা আমি চেঞ্জ করে দিলাম, আয়তনটাও আমি হচ্ছে চেঞ্জ করে দিলাম। আয়তন কিছু একটা দেই, সাপোজ ধরো এইগুলা এভাবে চেঞ্জ করে দিছো, দেখবা এইগুলা চেঞ্জ করে দিলে, যে কোনো একটা চেঞ্জ করে দিলে বাকি দুইটা চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। চেঞ্জ হয়ে আবার সে আগের জায়গাতে আসবে। এখন দেখো এটা ক্যালকুলেশন করলে আবার টেরি হয়। ঠিক আছে, 10। এখন বোঝা গেছে কথা। তুমি যেটাই করো কোন একটা গ্যাসের জন্য এই 10, জি। কোন একটা গ্যাসের জন্য যদি এই ধ্রুবকটা 10 হয়, তাহলে এটা সব সময় 10 থাকবে, তুমি যেটাই চেঞ্জ করো না কেন। তাহলে একটা গ্যাসের জন্য মনে করো আগে ছিল, একটা গ্যাসের চাপ ছিল P1, আয়তন V1, আর তাপমাত্রা ছিল T1। তারপরে আমি হচ্ছে এগুলা চেঞ্জ করছি, আমি যতই চেঞ্জ করি এগুলা কি সবসময় গুণফলটা ওই টেনে থাকবে। তাহলে এইটা ইকুয়ালস টু, একবার দেখো লেখা যায় P1 V1 by T1, এটা ইকুয়ালস টু একবার লেখা যায় কে, আবার P2 V2 by T2, এইটা ইকুয়ালস টু একবার লেখা যায় কে। তাহলে এইটা ইকুয়ালস টু ওকে, এটা ইকুয়ালস টু ওকে। তাহলে এখন দেখো তো বোঝা গেছে কেমন আসছে সূত্র? ভাই একটা প্রশ্ন। হ্যাঁ বলো। সমন্বয় সূত্রে যদি আলাদাভাবে চাপ, আয়তন অথবা তাপমাত্রা যে কোনো একটা পরিবর্তন করা হয় তাহলে কি ধ্রুবকটা একই থাকবে নাকি? মানে
চেঞ্জ হয়ে যাবে। ধ্রুবকটা সবসময় এক থাকবে, তুমি একটা পরিবর্তন করলেও এক থাকবে, দুইটা পরিবর্তন করলেও একই থাকবে, ওটা সবসময় ফিক্সড থাকবে। সাপোজ ধরে নাও, তোমাদের আমি ওকে হচ্ছে ভাইয়া। সিম্পল একটা উদাহরণ দিই। মনে করো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি আছে এখানে, ঠিক আছে? তুমি তাপমাত্রাটা বাড়াইছো শুধু, 100 ডিগ্রি সেলসিয়াস করছো। দেখবা এই পানিটার যদি এইটা চাপ, যদি এমন একটা জায়গায় রাখছো যেখানে চাপ বাড়ার সুযোগ নাই, তাহলে দেখবা আয়তন বাড়ছে। আর যদি এরকম করে ব্যবস্থায় রাখো যে আয়তন ফিক্সড আছে, তাহলে দেখবা হচ্ছে চাপ বেড়ে গেছে বা হচ্ছে, হ্যাঁ, চাপ বাড়বে। বোঝা গেছে কথা? কিছু একটা চেঞ্জ হয়ে আবার আগের অবস্থাতে আসবে। কমল কৃষ্ণ স্যার একটা কথা বলতো যে প্রকৃতির সাথে তুমি কিছু করলে প্রকৃতি সেটা আবার নিজে থেকে ঠিক করে নেয়। কোন চ্যাপ্টার পড়ানোর সময় বলতো এই কথা? ও লাশ হাতে লিওর নীতি পড়ানোর সময় বলতো। আচ্ছা দেখো, এইটা থেকে আমাদের ম্যাথ করতে হবে, এইটা থেকে পরীক্ষায় প্রচুর ম্যাথ আসে, গ নাম্বারে আসে বিশেষ করে। আমাদের ওই যে দেখাইছিলাম না, হচ্ছে পুকুরের তলদেশ থেকে উপরে আসলে পানির বুদবুদের আয়তন যেটা দ্বিগুণ হয়। ওই সময় কিন্তু তাপমাত্রা নিয়ে কোনো কথা ছিল না, তাপমাত্রা একটাই মানে ফিক্সড ছিল। তো এমনও তো হতে পারে পুকুরের তলদেশের তাপমাত্রা আর উপরের তাপমাত্রা আলাদা, সাধারণত তাই হয়। দেখছো না তোমরা? হ্যাঁ, উপরে হচ্ছে তাপমাত্রা একটু কম থাকে। দেখো নি কে? তাহলে বগুড়া যায় আগে, পুকুরের নামে দেবো না। দেখেছি দেখেছি। আচ্ছা, সেম ম্যাথটা দেখো এখান থেকে আবার কেমনে করা যায় দেখো। ওই টাইপের ম্যাথই একবারে দিচ্ছি, কারণ একদম সিম্পল ম্যাথ গুলো এগুলো বইয়ে অনেক ম্যাথ আছে, কিন্তু যেটা লাগবে সেটা দিচ্ছি দেখো। ওই সেম আগের ম্যাথের মতোই, কিচ্ছু চেঞ্জ হবে না। দেখো, এই একটা মনে করো পুকুর, পুকুরের তলদেশে একটা হচ্ছে বুদবুদ ছিল, ঠিক আছে? এই অবস্থায় যখন ছিল, তখন ধরে নিলাম এইটা হচ্ছে পুকুরের তলদেশে চাপ ছিল P1, এটার আয়তন ছিল তখন V1, আর পুকুরের তলদেশের তাপমাত্রা হচ্ছে T1, ঠিক আছে? তারপরে এইটা উপরে আসলো, উপরে আসার পরে কি একটু বড় হয়ে যায়, এইটা বড় হওয়ার পর এখানে চাপ হয়ে গেছে P2, আয়তন V2, তাপমাত্রা হয়ে গেছে T2, ঠিক আছে? এখন ম্যাথ লিখে দিচ্ছি, একদম ডিরেক্ট ম্যাথ দিয়ে বোঝাতে হবে, তো এটা ওই যে শুধু এইরকম করে বোঝালে তোমাদের আর মাথা প্যাচ লাগবে তখন। একটি পুকুরের বা একটি হ্রদের দেই তলদেশে পানির তাপমাত্রা দিলাম হচ্ছে কত, একটু তো কমই থাকে, 19 ডিগ্রি সেলসিয়াস। একটি বুদবুদ তলদেশ থেকে তলে উঠে আসায় তার আয়তন দ্বিগুণ হলো। পানির পরিতলে বায়ুর চাপ 10⁵ এবং তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস হলে তাদের গভীরতা কত? ঠিক আছে, দেখো সেম ম্যাথ, শুধু এই জায়গাতে নতুন একটা টার্ম আসছে, কি তাপমাত্রাটা শুধু চেঞ্জ হয়েছে আর কিচ্ছু না। তাহলে দেখো, আগে আমরা সূত্র বসাতাম P1 V1 = P2 V2, কিন্তু এখন তো এটা তাহলে আর বসানো যাবে না। এখন যেটা বসাতে হবে সেটা হচ্ছে, আচ্ছা কালারটা একটু চেঞ্জ করি যেন বুঝতে সুবিধা হয়। এখন দেখো এটা সলিউশন করি আমরা। এখন তাহলে আমাদের যেটা বসাতে হবে সূত্র আমরা কি জানি, বাংলা লিখলাম না আমি কিছু, কারণ জায়গা নাই তো। সূত্রটা হচ্ছে আমাদের হবে কি, P1 V1 = T1 T2 তাই না? সবকিছু ঠিক আছে। এখন এইগুলো তো আমাদের মান বের করে নিতে হবে। এখন বাকি এইগুলো কাজ তো তোমাদের। P1 কি বলছিলাম, P1 এর উপরে কি কি থাকে?
দেখো, যদি কেউ ওই ক্লাসটা মিস করে থাকো একবার বলে দিচ্ছি। বায়ুর চাপ এবং এই পি পানির ওয়ান, চাপ। বায়ুর চাপ আর হ্যাঁ, পানি। এই বুদবুদটা দেখো পানির নিচে আছে না, এই যে পানির অনেক গভীরে আছে। পানির নিচে যখন কোনো কিছু থাকে তাহলে তখন তার উপরে কি দেখো, উপর থেকে একটা বাতাস আছে, বাতাসও চাপ দিচ্ছে, আবার এই পানির একটা চাপ আছে। পানির চাপটা তোমরা পড়ছিলা ক্লাস 9-10-এ, তোমাদের ছিল পদার্থের উপরে কি যেন, ভুলে গেছি, চাপের অবস্থানে কি জানো, পানির পঞ্চম গভীরে চ্যাপ্টার আর চাপ কি। এই স্রোতেই। মানে ওইটা ঠিক আছে, চ্যাপ্টারের নাম ভুলে গেছি। এখন এই যে আমি বাতাসের চাপটাকে ধরলাম মনে করো পি, আর এই যে পানির যে চাপটা এইটা তোমরা পড়ছো হচ্ছে এইচ রো জি, ঠিক আছে। আচ্ছা, ভি 1 ধরলাম হচ্ছে, ভি ধরলাম, এটা নিচে হচ্ছে আয়তন ছিল ভি। তারপরে এখন টি 1 তো দেয় আছে, টি 1 কত দেয় আছে দেখো তো, 19 ডিগ্রি সেলসিয়াস। ডিগ্রি সেলসিয়াস তো রাখা যাবে না, সবসময় কি করতে হবে, কেলভিনে নিয়ে যাইতে হবে, কারণ কি ফিজিক্সে ম্যাথ মানে মনে করবে এই সাইকেল নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, 19 ডিগ্রিকে 273 দ্বারা যোগ করলে কত হয় দেখো, 292 ভাবে হয়। 292 কেলভিন, ভাই একবারে কেলভিন, লিখলাম, আমি জায়গা নেই এখানে। কেলভিন এসআই ইকো, হ্যাঁ, কেলভিন এসআই একক। তাহলে আচ্ছা, সেলসিয়াস কি? সেলসিয়াস সিজিএস, আগের যুগের ও, পদ্ধতি ওটা। মানে আচ্ছা দেখো, সবসময় উপরে কেলভিন যখন ব্যবহারই গেছে, করব। হ্যাঁ ফিজিক্সে যত ম্যাথ আছে মনে করো সব কেলভিন, শুধু একটা জায়গায় চেঞ্জ আছে। তোমাদের মনে আছে কোন জায়গায়? মানে তোমাদের পড়ানোর মধ্যে কোন একটা জায়গায়? জায়গায় আমি বলে দিয়েছিলাম, ওইখানে ডিগ্রি সেলসিয়াস নেওয়া লাগতো, ভুলে গেছো? পার্থক্যে। তোমরা ওই যে পড়েছিলাম R=R0 1 + আলফা থিটা, চলতরিতে প্রথম দিকে। হ্যাঁ হ্যাঁ, রোদের ও সূত্র। উষ্ণতা গুণাঙ্ক। হ্যাঁ, উষ্ণতার গুণাঙ্ক, ওই টপিকে পড়েছিলাম, ওই জায়গায় শুধু হচ্ছে ডিগ্রি সেলসিয়াস নিতে হয়। আর আরেকটা জায়গায় আছে, ওটাও দেখাবো ওখানে নি, আসুক তখন দেখাবো নি। ওটা যে আচ্ছা, সূত্রেই বলা আছে ঠিক ভাইয়া, আছে। মানে প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে রোদের যে পরিবর্তন হয়। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য ওটা ডিগ্রি সেলসিয়াস নিতে হয়, আরো এক জায়গায় আছে, ওটাও দেখাবো না, আসুক তখন দেখাবো নি। আচ্ছা, এই চ্যাপ্টারে আছে শেষের দিকে। আচ্ছা, এখানে তাহলে দেখো পি 2 মানে কি দেখো, এই বুদবুদটা যখন উপরে গেছে তখন হয়ে গেছে কি চাপটা পি 2। যখন উপরে গেছে তখন পানিতে আর কোনো চাপ দিচ্ছে না, শুধু আশেপাশে বায়ু চাপ দিচ্ছে, তাহলে বায়ুর চাপে ধরে নিচ্ছি কত, পি। পি 2 হয়ে যাবে কি দেখো তো, আগে যে আয়তন ছিল, প্রশ্ন বলা আছে দেখো, যে এই যে আয়তন দ্বিগুণ হয়ে গেছে, তাহলে আগে আয়তন ধরে নিছিলাম ভি, এখন হয়ে যাবে 2 ভি, ঠিক আছে। আর এই জায়গায় হচ্ছে টি 2টা কত, কত বলছে, 28 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, 28 ডিগ্রি মানে 301 কেলভিন। আচ্ছা, এখন শুধু এখানে মান বসাও, তাহলে এটা হয়ে যাবে ম্যাথটা। পি 1 তাহলে কত দেখো, P + H ρg, এটুকু পি 1 এর মান বসাইছি। ভি 1 এর মান বসাও, এটা ভি। টি 1 এর মান কত আছে এখানে, 292। এখানে পি 2 মান কত দেখো, পি 2 ধরে নিছি কি, পি, আর ভি 2 হচ্ছে 2 ভি, ডিভাইডেড টি 2 কত, 301। আচ্ছা, দুই পাশ থেকে ভিভি ক্যান্সেল করে দেওয়া যায়, এটা কাটার দরকার নাই, পরের লাইন শুধু লিখবে না, ফিজিক্সে এত কিছু লাগবে না, প্রত্যেক লাইন লাইন লিখতে হবে না ম্যাথের মতো। তাহলে এখানে কি লেখা যায় এই পাশে, P + H ρg ডিভাইডেড 292, আর এই পাশে দেখো লেখা যায় 2p/301। তারপর এই পাশে শুধু রাখলাম P + H ρg, আর এই পাশে এটাকে নিয়ে গেলাম, তাহলে দেখো 2 × 292 ডিভাইডেড বাই 301 ইন্টু পি। এইটুকু হিসাব করলে কত আসে দেখো তো। আর- হ্যাঁ, ওইটুকু হিসাব আলাদা করার ভাবছি, এটা সহজ হবে একটা। 1.9। হ্যাঁ, ওইরকমই আসবে আর কি, 1.94। এইটুকু করলে দেখবা 1.94 পি, ঠিক আছে। তাহলে H ρg কত, 1.94p - পি। তা H ρg দেখো আসবে হচ্ছে, এটা থেকে বাদ দিলে আসবে 0.94p আসবে না, একটা বাদ, 1.94 থেকে একটা বাদ, এটা একবার লিখলাম, জায়গা নেই এখানে, একবার লিখি। এখান থেকে দেখো অতএব এইচ এর মানটা আমরা বের করবো, উপরে আসবে 0.94p ডিভাইডেড ρg। পির মান তো দেয় আছে, এই যে দেখো 10⁵ বাতাসে বায়ুর চাপটা দেয়া আছে কত, 10⁵ বসাবা। রোর মান তো এই যে বলেই দিছিলাম, রোর মান কি পানির ঘনত্ব না, এটা পানিতে হচ্ছে কাজ। রোর মান 1000, আর জির মান হচ্ছে 9.83, মান বসাতে কত আসে দেখো তো।
9.59183। আচ্ছা, 9.59 আসবে ভাইয়া। হ্যাঁ 9.59 আসবে। এত মিটার দেখো, বুঝতে পারছো নাকি? দেখো সবাই, এইটা খুবই ইম্পর্টেন্ট। মনে করো সৃজনশীল যদি এই চ্যাপ্টার থেকে দুইটা আসে, তাহলে এটা মাস্ট, এটা আসছে মনে করো ক নাম্বারে। ক নাম্বারে হয়তো বয়েলের সূত্র অথবা চার্লসের সূত্র থেকে একটা দিবে, ক নাম্বারে এটা দিয়ে দিবে, অথবা ক নাম্বারে আরেকটা জিনিস দিতে পারে, ওটা এখন আমরা পড়িনি, সামনে আছে। আর ঘ নাম্বারে দেখবো এটা দিয়ে দিছে। বুঝা গেছে ম্যাথটা? বোঝা গেলে এটা স্ক্রিনশট নিয়ে রাখো। আচ্ছা, ঠিক আছে, তাহলে পরের টপিকে যাচ্ছি আমরা। আর সমস্যা আছে এটুকুতে? আচ্ছা, সমস্যা থাকলে অবশ্যই বলবা, হয় চ্যাটে ভাইয়া, লিখে দিবা কথা বলতে সমস্যা হলে। হ্যাঁ বলো বলো। ওই পানির তলদেশে যে বুদবুদটা ছিল, ওই বুদবুদ যখন পানির উপরে যাচ্ছে, তখন কি মানে উপরের পানির দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে আয়তন, চাপ অথবা তাপমাত্রার কোনো পরিবর্তন? দেখো, সব জায়গায় তুমি একবার চিন্তা করে দেখো, পানির চাপটা তুমি কেমনে বের করো? এইচ রোজি, তার মানে কি পানির চাপটা পুরোটা কার উপর নির্ভর করে? পানির গভীরতা না? তাহলে পানির এই জায়গায় পানির চাপ আর এই জায়গায় পানির চাপ কি সমান? না ভাইয়া। তাহলে একবার তুমি তাহলে চিন্তা করে দেখো, যত উপরের দিকে যাচ্ছে কি চাপটা কি কমে যাচ্ছে না? কারণ কি এইচ এর মানটা ধীরে ধীরে কমে যাচ্ছে না? আবার জি দেখো, ভাইয়া। যত উপরের দিকে যাচ্ছে তত কি তাপমাত্রা একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে না? পানির উপরের পানি দেখবে গরম, নিচের পানি দেখবে ঠান্ডা হ্যাঁ বেশি। ভাই। তাহলে চাপ কমে গেলে আয়তন বাড়ে। বয়েলের সূত্র কি বলছিল? হ্যাঁ চাপ ভাইয়া। ধীরে ধীরে কমে যাচ্ছে, এই জন্য আয়তন বাড়তেছে। আবার তাপমাত্রা ধীরে ধীরে বাড়তেছে, চার্লসের সূত্রে কি বলা ছিল? তাপমাত্রা যত বাড়বে, এই যে আমাদের আয়তন তত বাড়বে। এই জন্য বুদবুদ গুলা নিচে এই থেকে যখন সমানুপাতিক উপরে কি? যায় তখন বড় হয়ে যায়। ভি সমানুপাতিকটি না, সবসময় জিনিসগুলো ক্লিয়ার বুঝে ভাইয়া। বুঝে পড়ার চেষ্টা করবা। সূত্র তো মেইন না, কে আসলে ঘটনা ঘটতেছে বাস্তবের সাথে রিলেট করে পড়ার চেষ্টা করবা, না হলে পড়া মনে থাকবে না। এই জন্য কেমিস্ট্রি মনে থাকে না, কি রিলেট করবা বাস্তবের সাথে। আচ্ছা দেখো, এরপরে দেখো, এখন যদি আমি আবার লিখে দিই, দেখো বয়লের সূত্র থেকে আমি কি পাইছি? ভি সমানুপাতিক 1/p। চার্লসের সূত্র থেকে কি পাইছি? ভি সমানুপাতিক টি। অ্যাভোগাড্রোর সূত্র থেকে কি পাইছি? ভি সমানুপাতিক এন। ভি সমানুপাতিক এন। প্রথমবার দেখো সমন্বয় সূত্র এই দুইটাতে করছিলাম না? এখন এই তিনটা মিলে একটা সমীকরণ আমি বের করবো। দেখো এই তিনটা মিলে যদি করি, দেখো তো এই তিনটা একসাথে ভাবে লেখা যায়। টি ও সমানুপাতিক, এন ও সমানুপাতিক, দুইটা সমানুপাতিক, তাহলে দুইটাই উপরে, পি ব্যস্তানুপাতিক, পি হচ্ছে নিচে। দেখো তো এইভাবে লেখা যায় তিনটা থেকে। আদর্শ গ্যাসের সমীকরণ পাবো। হ্যাঁ, এটা থেকে আদর্শ গ্যাসের সমীকরণ আসবে। বুঝতে পারছো এটা? আচ্ছা, পিভি এখন তাহলে ইজিক্যাল যদি টু এন ওয়ান পি সমানুপাতিক ওটা উঠাই, হ্যাঁ সমানুপাতিক উঠাই দিয়ে কে আনলাম, টি বাই পি। এই পাশে যদি আনি তাহলে কি আসে দেখো, পিভি। আর এই পাশে থাকলো কি, কে আর এন টি। লেখা যায় ভাবে। হুম। এই কেটার আমি যদি এখন মান বের করতে পারি, মানে কেটার মান জানি, তাহলে তো আমার সমীকরণটা তৈরি হয়ে যাচ্ছে। এই কেটার মান বের করার জন্য দেখো, তাহলে কি করতে হবে? কে ইকুয়ালস টু পিভি বাই
এনটি। ঠিক আছে, এখন বিজ্ঞানী যেটা করছে সব জায়গায় তো কে এর ছড়াছড়ি, তাই না? এই জন্য এইটাতে কে না ধরে এটাতে ধরছে হচ্ছে ধ্রুবকটা ধরে নিছে আর। আর এই সবগুলাতে আমি লিখে দিলাম আর। ঠিক আছে, একই জিনিসই কিন্তু তোমরা সবসময় ধ্রুবক কে ধরে নাও, এই জায়গায় শুধু ধ্রুবকটা ধরে নিছে আর। বুঝা গেছে কথা? আরো হ্যাঁ, এই যে দেখো তো, প্রথম ক্লাসে বলছিলাম সেই সমীকরণ আসছে এটা। এই যে এটাই হচ্ছে আদর্শ গ্যাস, এটাকে বলা হয় আদর্শ গ্যাসের সমীকরণ। পিভি ইকুয়ালস টু এন আর টি। ঠিক আছে, আদর্শ গ্যাসের সমীকরণ পাইছি। আচ্ছা, এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এই ধ্রুবকের মানটা বের করা। এইটাও পরীক্ষায় আসে, আর এর মান হিসাব করো। খ নম্বরে একদম প্রশ্নই আছে এটা। ছ নম্বরে প্লাস ইঞ্জিনিয়ারিং এও কয়েকবার আসছিল, রুয়েটে মেবি আসছিল দুইবার না কতবার। আর এর মানটা হচ্ছে হিসাব করো। তাহলে টপিকের নাম লিখি আর এর মান নির্ণয়। এখন আমাদের আর এর মানটা নির্ণয় করতে হবে, তাই না? তোমাদের আগে বলছি, এই জায়গায় আমরা শুধু কি এসআই এককটা হিসাব করবো। কেমিস্ট্রিতে তোমরা হচ্ছে আর এর দুইটা মান হিসাব করবা, একটা দেখবা হচ্ছে এসআই এককে হিসাব করে দেখাবে, আর আরেকটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে হিসাব করে দেখাবে। ওইটা হচ্ছে পরিবেশ রসায়নে আছে, এখানে লাগবে না। এখানে হচ্ছে একটা দেখলে হয়ে যায়। তাও তোমরা যদি দেখতে চাও দেখাবো না, সমস্যা নেই, আমার কোনো আপত্তি নাই। আচ্ছা, আগে এসআই যেটা আমার লাগবে সেটা আগে দেখাই। দেখো এসআই এককে, আচ্ছা তোমাদের হচ্ছে এইটা তো অন্তত পড়ছো, এসটিপি মানে কি এটা তো, এটা জানা আছে কি সবার? সবার বুঝি জানা নাই, কারণ সবাই তো ওইভাবে তোমরা সব চ্যাপ্টার পড়েনি তো। এসটিপি মানে হচ্ছে, এটার ফুল স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে টেম্পারেচার এন্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার, টেম্পারেচার অ্যান্ড প্রেসার। প্রেশার। হ্যাঁ, লিখতে একজন, হ্যাঁ ঠিক আছে। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার আর প্রেসার, তাহলে কোনটা কি স্ট্যান্ডার্ড ধরা হয় এটা তো এখন জানতে হবে। এসটিপি যখনই লেখা থাকবে তখনই বুঝে নিবা কি ওইটা বোঝাচ্ছে একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার, স্ট্যান্ডার্ড একটা প্রেসার। সবসময় বুঝে এই এসটিপি লেখা থাকলেই ধরে নিবা তখন স্ট্যান্ডার্ড টেম্পারেচারটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এটা কত কেলভিন? 273 কেলভিন। 273 কেলভিন, ঠিক আছে। আর চাপটা হচ্ছে 1 atm, 1 অ্যাটমসফিয়ার চাপ। এখন আমাকে বলো, আমার তো দরকার এখানে এসআই একক, এটিএম কিন্তু এসআই একক না, তাই না? তোমাদের বলে দিছিলাম হচ্ছে সেদিন বুঝি, নিউটন পার মিটার স্কয়ার অথবা প্যাসকেল, ওটা হচ্ছে চাপের এসআই একক হচ্ছে প্যাসকেল, এটা তোর পড়ে আসছে পড়তে। প্যাসকেল। তাহলে এটিএম কে প্যাসকেলে প্রকাশ করতে হবে। 1 এটিএম ইকুয়ালস টু কত প্যাসকেল, সেদিন ক্লাসে বলে দিছিলাম, মনে আছে মান? 1.031। আচ্ছা, ওয়ান, ওইগুলো 13। পয়েন্ট পয়েন্ট মনে রাখবে না, তারা আমি সহজ করে মনে রাখা যাচ্ছে। সহজ করে এইভাবে বলতেছি। 101, 101 হ্যাঁ, 325 101, প্যাসকেল। 325। এত কঠিন করে মনে রাখার কি আছে? ওই দশমিক দিয়ে পাওয়ার টাওয়ার দিয়ে দরকার কি? সিম্পল ভাবে মনে রাখবে 101 325। ঠিক আছে, তাহলে আর এর মানটা আমাদের হিসাব করতে হবে, তাই না? আর এর মানটা হিসাব করার জন্য এখন স্ট্যান্ডার্ড মানগুলো বসায় দাও। তাহলে আর ইকুয়ালস টু পিভি বাই এনটি। আমরা হিসাব করব হচ্ছে, তাহলে দেখো এখানে পি এর মান কত, 101 325 প্যাসকেল। টি এর মানটা পাইলাম কত, 273 এর জন্য বের করবো আমরা। এন এর মান আমরা ধরে নিলাম হচ্ছে আমরা 1 মোলের জন্য হিসাব করি, এটা ঠিক আছে। স্ট্যান্ডার্ড জিনিস তো তাই করতে হয়, 1 মোলের জন্য হিসাব করতে হয় না। এখন আমাকে বলো দেখি ভির মান কত হবে, তোমরা বলো তো দেখি। এসটিপি তে এটা তো পড়ে আসছো, এসটিপি তে একটা গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। 22.4 লিটার। 22.4 শুধু বললে হবে না তো, ওইটা তো লিটার এককে, 22.4 লিটার লিটার। না? কিন্তু হ্যাঁ, এখন লিটার। আমরা কিসে কাজ লিটার। করতেছি? এটা কি ফিজিক্সে কাজ করতেছি, 22.4 ওটা ছিল লিটার। এইটা মনে রাখবা, কত কি মনে রাখা লাগতেছে। আমি এইটা জানতাম না, দেখো প্রাইভেট না পড়লে কতটা সমস্যা হয়। আমি হচ্ছে জানতামই না, যখন আমি হচ্ছে মানে ফার্স্ট টাইম পরীক্ষা দিছি আমি জানতামই না, এই যে এটার জন্য ম্যাথ ভুল করে চলে আসছে। মিটার কিউব আর লিটার যে আলাদা জিনিস আমি জানতাম না কলেজের পরীক্ষায়, প্রাইভেট পড়তাম না তখন। 1 মিটার কিউব ইকুয়ালস টু 1000 লিটার। 1000 লিটার।
ঠিক আছে, 1 মিটার কিউব মানে বোঝায় হচ্ছে 1000 লিটার। তার মানে 1 লিটার ইকুয়ালস টু কত বোঝায়? 1 লিটার ইকুয়ালস টু কত? 10⁻³ না? এটাই 1000টা এই পাশে গেলে কি ভাগ হয়ে যাবে না? হুম হুম 1 লিটার ইকুয়ালস আচ্ছা এটা তো এখানে দেইনি। 1 লিটার ইকুয়ালস টু হচ্ছে 10⁻³ তাহলে 22.4 লিটার। এটা মানে কি? 22.4 ইন্টু 10⁻³ বোঝা গেছে এটুকু? তাহলে ভির মানটা আমি পাইলাম কত দেখো, ভির মানটা পাইলাম হচ্ছে 22.4 ইন্টু 10⁻³ এখন শুধু মানগুলো এখানে বসাই দাও। মানটা বসালে দেখো পিবি হচ্ছে 101,325 ইন্টু 22.4 ইন্টু 10⁻³ আর নিচে আসবে এন এর মান তো 1 ধরে নিছি, 273। কত দেখো তো, ক্যালকুলেশন করলে কত আসে? ক্যালকুলেশন করলে এইট এই যে পয়েন্ট দেখো থ্রি এটা ওয়ান আসবে 8.314 জুল পার মোল। আচ্ছা ই না দিই, জুল পার মোল পার কেলভিন। এইটা কেলভিন। মুখস্থ ঠুটস্থ যা করার পরও মানে এটা মুখস্থ করা লাগবে না, তোমার মুখস্থ হয়ে যায়। এটা এত প্রচলিত একটা গ্রহ, অনেকগুলো চ্যাপ্টারে আছে। মানে সায়েন্সের পুরোটাতেই একটা জিনিসই মনে হয় এটা লাগবেই তোমার তাপ সব জায়গাতে। গতিবিদ্যা তাপ গতিবিদ্যায় সব জায়গায়, এইভাবে সব ব্যাখ্যা করে জায়গায়, শুধু বোঝানো তাপ হয়। গতিবিদ্যা না। কেমিস্ট্রিতে তো যাওনি এখনো, কেমিস্ট্রি তো এটা দিয়েই সব। পরিবেশ রসায়নে বেশি আছে। পরিবেশ রসায়ন আছে, এই পরিমাণগত রসায়ন সব চ্যাপ্টারে এটা দিয়ে হবে। তারপর তড়িৎ রসায়নে লাগবে, মানে সব চ্যাপ্টারে লাগবে এটা। যতগুলো কেমিস্ট্রি ম্যাথ আছে সব জায়গাতে এটা আছেই। ঠিক তড়িৎ আছে, এইটা রসায়নেও ভালো করে গ্যাসের মুখস্থ। প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ বলো কি বললা? বললাম যে তড়িৎ রসায়নেও লাগবে। তড়িৎ রসায়নে তো আরো বেশি লাগবে। তড়িৎ রসায়নে ম্যাথ আছে, ছোট ছোট ম্যাথ, ওই যে মান বের করে নিতে হয়, এইগুলা দিয়ে মান বের করে নিতে হয়। এই আর এর নাম হচ্ছে, দেখো আর এর নামটা বলা হয়নি, আর এর নাম হচ্ছে গ্যাসীয় মূলক সার্বজনীন, দ্রবক। সার্বজনীন গ্যাস ধ্রুবক। যেটা আচ্ছা সার্বজনীন লেখাটা কখন আসে বলো তো দেখি? যখন মঙ্গলকর হয় কোনো কিছুর জন্য। যখন সবার জন্য প্রযোজ্য হয়। সর্বজনীন সবার সবার জন্য না, জন্য বলতে সার্বজনীন। শোনো, সার্বজনীন কথাটার অর্থ হচ্ছে তুমি মহাকাশে যাও যেখানে যাও এটার মান সেম থাকবে। যেরকম তোমাদের আরেক জায়গায় সার্বজনীন লেখা আছে সেটা হচ্ছে জি এর মান 6.67 10 টু দি। ও কেউ একটি স্ক্রিনশট নাও তো, সময় শেষ আমি দেখি। মহাকর্ষ আচ্ছা, আমি নিই স্ক্রিনশট। নিয়ে নিছি। নিয়েছি।